নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় চমক এবং খবর ছিল বিধানসভায় তৃণমূলের যে পরিষদীয় দল, মানে যারা বিধায়করা জিতেছেন, সেই পরিষদীয় দল ভেঙে গেছে। ভেঙে গিয়ে 58 জন সই করে বিদ্রোহী বিধায়ক তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা চেয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন এবং স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা স্বীকৃতি দিয়েছেন। এই নিয়ে হইচই হয়েছে যে আসল তৃণমূল হাইজ্যাক হয়ে গেছে বিদ্রোহীদের কাছে। তো বড় খবর ছিল, হই 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 হয়েছে সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে। 24 ঘন্টার মধ্যে সেই বিদ্রোহী বিধায়কদের যে দল, সেই দলের কিন্তু হাওয়া বেরিয়ে গেছে বৃহস্পতিবারের দুপুরের মধ্যেই। তো আমি সেইটা নিয়ে আসছি যে কিভাবে হলো, এবং তারপরে একে একে এখন সব মুখ খোলা শুরু করেছে। যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়ে স্পিকারের কাছে দেওয়া চিঠিতে সই করেছিলেন, তারাই এখন সব মমতা বন্দ্যোপাধ্যায় গুণ গাওয়া শুরু করেছেন। তো আমি সেই কারণে বলছি যে এখন নানান প্রশ্ন দেখা দিচ্ছে যে সত্যিই সই হয়েছে কিনা 58 জন। অনেক প্রশ্ন উঠেছে বৃহস্পতিবারের ঘটনাগুলো পরে। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে আমার ভিডিওতে। তার আগে আপনাদের কাছে জানিয়ে রাখি যে যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আহ্বান করব যে কমেন্ট এবং তারা লাইক করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও সময় মতো আপনারা পেয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো যে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে বৃহস্পতিবারে কিন্তু পরিস্থিতি পুরো অন্যরকম হয়ে গেছে বিধানসভায়। কারণ বুধবারের পরিস্থিতি একরকম ছিল যে 58 জন বিধায়ক তারা মমতা ব্যানার্জির হুইপ মানেননি। মমতা ব্যানার্জি যাকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে চেয়েছিলেন সেই শোভন চ্যাটার্জিকে তারা অস্বীকার করেছেন, এবং তারা 58 জন বিধায়ক যে চিঠিতে সই করে স্পিকারের কাছে জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা চেয়ে। এবং পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডভাইজার করার জন্য আমরা আহ্বান জানাবো, তিনি যদি অ্যাডভাইজার হতে চান আমাদের কোনো অসুবিধা নেই। এসব বলে টলে একটু আইন টাইন বাঁচিয়েছেন বা পরিষ্কার করে রাখতে চেয়েছেন হয়তো রাস্তাটা। কিন্তু বৃহস্পতিবারে সেই পরিষদীয় দলের প্রথম বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে এসছিলেন 22 জন, মানে বিধায়ক হাজিরা দিয়েছেন। এবং তারপরে সেই বিধায়কদের মধ্যে কারো কারো বেসুরো কথাবার্তা শোনা গেছে। তো তারপর থেকেই বলা হচ্ছে যে হাওয়া কিন্তু 24 ঘন্টাতেই বেরিয়ে গেছে, 58 থেকে 22। যদিও আমি বলছি যে বুধবারে যে বিধায়করা হাজির হয়েছিলেন, আমি নিজে হাজির থাকতে পারিনি বিধানসভাতে, কিন্তু আমার যারা বন্ধু বান্ধব সাংবাদিক বন্ধু যারা ছিলেন তাদেরকে অনেকে জিজ্ঞেস করেছি। কেউ বলছে 35 জন ছিল নওশাদ আলী কক্ষে, যেখানে সবাই সমবেত হয়েছিলেন। কেউ বলছেন 40 জন, সেভাবে মাথা গুনিনি। কেউ বলছেন 40-42 এরকম হতে পারে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে তো অনেকে বলছিলেন যে না, 58 জনের সই করার কথা বললেও হয়তো 58 জন তারা ছিলেন না, তার থেকে অনেক কম সংখ্যক ছিলেন। যাই হোক, তারা দাবি করেছেন এবং সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছিলেন যে আরো 2 জন সই করবেন, তারা এখন রাজ্যের বাইরে আছেন। যাই হোক, তো 58 জনের সই করা চিঠি তারপরে 24 ঘন্টার মধ্যে পরিষদীয় দলের, মানে তৃণমূল পরিষদীয় দল বিদ্রোহীদের, যেটা আসল তৃণমূল, যারা ভালো তৃণমূল, তাদের প্রথম বৈঠকে 22 জন হাজির। এবং অদ্ভুত ভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু আর এদিন প্রেস মিট করেননি। কার্যত তিনি, অনেকে বলছেন যে সাংবাদিকরা, যে কার্যত তিনি পালিয়ে গেছেন বিধানসভা থেকে। কারণ মিডিয়া যদি ধরে যে আপনারা এতজনের দাবি করেছেন, প্রথম বৈঠকেই 22 জন হাজির। কারণ আজকের বৃহস্পতিবার কিন্তু যে সবাই গুনে নিয়েছে যে কজন ছিলেন। তো যাই হোক, এবার বৈঠক শেষের পরে আমাদের যে পাঁচলার যে বিধায়ক গুলশান মল্লিক, তিনি আবার একটু বেসুরো কথাবার্তা বলেছেন। মানে আমি বলছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য বেসুরো। তিনি বলেছিলেন যে আমাদের বলা হয়েছিল যে মমতার নেতৃত্বেই দল চলবে, মমতা শুধু পরামর্শদাতাই না, আমরা চাই ওনার নেতৃত্বেই দল চলুক। মমতাকে সর্বোচ্চ নেত্রী মানা না হলে বিদ্রোহী ব্লকে থাকবো কিনা তাকে ভাবতে হবে। তো গুলশান মল্লিক বলেছেন, বিধায়ক গুলশান মল্লিক কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো। শুনুন গুলশান মল্লিকের কথা। আমরা চাই আমাদের নেত্রী হিসাবেই মমতা ব্যানার্জিকে চাই। আমরা সেইভাবে কথা বলে তবে আমরা সেই পরামর্শদাতা আমি অন্তত মানব না। হ্যাঁ, সবই তো বলেছে, প্রায়ই বলেছি, আমাদের সঙ্গেই তো সেইভাবে কথা হয়েছে। সেইভাবে কথা হয়েই তো আমরা তবে এই
কথাই এসেছি, নাহলে তো আমরা আসতেও নেই। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করব এই মানসিকতা আমাদের এক নেই, আজও নেই, আগামী দিনেও থাকবে না। পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতাকে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কি সম্পর্ক আছে? দীর্ঘদিন ধরে রাজনীতি যার হাত দিয়ে করে এসেছি, যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। আপনারা শুনলেন। এবং যে সংবাদ মাধ্যম আরো কয়েকজন বিধায়ককে ধরেছিল, তার মধ্যে কুচবিহারের সীতায়ের বিধায়ক ছিলেন হচ্ছে যে আমাদের সঙ্গীতা বাসুনিয়া। তিনি যে বলেছেন যে আমাদের নেত্রী বলেছেন যে নেত্রী মমতাই হচ্ছে তার নেতৃত্বে আমরা চলবো, কারণ তাদেরকেও হচ্ছে একইভাবে বলা হয়েছিল যে বিধানসভায় আমরা আলাদা করে বিরোধী দলনেতা ঠিক করছি বটে, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই চলবো। তো সব বিধায়করা নানান ধরনের কথাবার্তা তারা বলছেন বা বলেছেন 24 ঘন্টা পেরোতে না পেরোতেই একটু চাপ হয়ে গেছে, কারণ বুধবার এইসব করাটা হওয়ার পরে চিঠি টিঠি দেওয়ার পরে সেসব নানান জায়গায় ছড়িয়ে গেছে যে এরকম এরা সব বিদ্রোহী হয়ে হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে এরা চ্যালেঞ্জ করে তারা পাল্টা প্রার্থী দিয়ে মানে পাল্টা নাম দিয়ে তারা বিরোধী দলনেতা করেছে। এলাকাতেও চাপ আসছে, অনেক জায়গাতেই কর্মীদের মধ্যে যে বিক্ষোভ টিক্ষোভ দেখা দিচ্ছে, তারা চাপ সৃষ্টি করছে যে আপনাদের ভোটে জিতিয়েছি এবং হচ্ছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসাবে আমরা কর্মীরা খেটে আপনাকে জিতিয়েছি, আপনি এখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন, তার দলকে চ্যালেঞ্জ করছেন, আপনারা নিজেরা আলাদা তৃণমূল বলছেন। যাই হোক, এইসব চাপ তো আছে, তো সেই চাপের মুখে অনেকেই বুঝতে পারছেন যে হাওয়া খারাপ। তো এখন এই প্রশ্ন উঠেছে যে 58 জন সই করেছেন কিনা, কারণ এত কম উপস্থিতি, এবং যেহেতু বলছি বুধবার 58 জন ছিল কিনা কেউ গুনে দেখেনি, একটা ভিড় ছিল। এবার হচ্ছে সবাই আন্দাজ করেছে হয়তো এখানে 40-45 জন কি 50-55 জন, কারণ কেউ মাথা ধরে 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 গোনেনি। তো 58 জন সই করেছেন, একটা প্রশ্ন উঠেছে। তো বৃহস্পতিবার দিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ হচ্ছে তার ফেসবুকে তিনি পোস্ট করেছেন যে বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্য করে যে স্বচ্ছতার পূজারীরা তারা যে জমা দিয়েছেন চিঠিটা স্পিকারের কাছে সই করে, তো সেই চিঠিটা সামনে আসছে না কেন, আর সই তালিকা গোপন কেন, মানে কারা কারা সই করেছেন তৃণমূল কুণাল ঘোষ জানতে চেয়েছেন, আমরা একটু দেখে নিতে চাইতাম আর কি কে কে সই করেছেন। তারপরে তিনি প্রশ্ন তুলেছেন যে স্পিকারের কাছে অনুমোদনের চিঠিটা কোথায়, স্পিকার যে অনুমোদন দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতির, সেই অনুমোদনের চিঠিটা কোথায়, কেউ দেখাতে পারছে না কেন, এটা তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং একই সঙ্গে প্রশ্ন তুলেছেন যে যে বিধায়করা দুটি চিঠিতে সই আছে তারা কজন, মানে যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে করে করা হয়েছে এবং যেটা শোভনদেব চট্টোপাধ্যায়কে করা হয়েছে, এরকম কমন অনেকে আছেন যারা দুটোতেই সই করেছেন, তাদের সংখ্যাটা কজন বলে তিনি জানতে চেয়েছেন। তারা কি আইনি পরিণাম জানেন, এই একটা কথা তিনি বলেছেন যে পরবর্তীকালে যদি কিছু কোনো আইনি পদক্ষেপ হয় সেক্ষেত্রে তারা দুই জায়গায় সই করেছে, তাতে কি অবস্থা হতে পারে সেই নিয়েও কুণাল ঘোষ প্রশ্ন করেছেন। এবং একই সঙ্গে বলেছেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, এই যে বিদ্রোহী তৃণমূলীরা, তারা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী যিনি শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, যিনি 10 বারের বিধায়ক, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং হচ্ছে সবচেয়ে বেশি দিনের অভিজ্ঞতা সম্পন্ন পরিষদীয় রাজনীতিতে, তাকে তারা মানলেন না কেন, এইসব প্রশ্ন তুলেছেন। এখন আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুর থেকে যেটা আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে ইটাহারের যে বিধায়ক আমাদের মোশাররফ হোসেন, তিনি একটি টিভি চ্যানেলে বলছেন যে বুধবার রাত থেকেই হচ্ছে তার কাছে এই যে বিদ্রোহী বিধায়ক যারা সই করেছেন বলে দাবি করছেন, তাদের অনেকের ফোন আসছে যে তারা এটা ঠিক করেননি এবং তারা যে এটা অন্যায় করেছেন, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি গিয়ে হচ্ছে তারা বিষয়টি নিয়ে কথা বলতে চান, এবং তারা যে ভুল করেছেন বা অন্যায় করেছেন এটা তারা যে স্বীকার করে নিতে চান। কারণ মোশাররফ হচ্ছে এই চিঠিতে সই করেননি, যেমন যে 20-22 জন সই করেননি বলে জানা যাচ্ছে, তার মধ্যে মোশাররফও রয়েছেন, তিনি ইটার থেকে জিতেছেন। তো মোশাররফ দাবি করেছেন যে বেশ কয়েকজন বিধায়ক হচ্ছে তারা হচ্ছে অনুশোচনায় পড়েছেন এবং তারা চাইছেন যে কালীঘাটে গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে বিষয়টাকে মিটিয়ে নিতে, এবং তারা যেটা করেছেন সেটা ঠিক করেননি।
তো এই সবগুলো এখন চলছে, আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু সবার চাপ হচ্ছে একটাই যে এরপরে সইটই তো হয়ে গেল, বিধানসভা বিরোধী দলনেতা হয়ে গেল, বিজেপির বিটেম হিসাবে নিশ্চিতভাবেই কাজ করবে। অনেকে আবার বলছেন যে না আমরা যে কি বলে গঠনমূলক বিরোধিতা করব, এসব বড় বড় কথা বলছেন। আসলে হচ্ছে এইগুলো বোঝাই যায় যে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবজ্ঞা করো, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করো, করে আলাদা করে বিরোধী দলনেতা তৈরি করো, আমরা তোমাদের বাকি ব্যবস্থা দেখে নেবো। কারণ আমি আগে যে গতকালের ভিডিওতেই বলেছি যে অনেকের ব্যথা আছে এই এই বিদ্রোহী বিধায়কদের ভাঙার পেছনে, যে কারণগুলো জানা যাচ্ছে যে অনেকের ব্যথা আছে। তারা জানে যে পুলিশ যদি এবার লেগে যায় পেছনে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি পুলিশ সিবিআই লাগিয়ে দেন, তাহলে তাদের বিপদে পড়তে হতে পারে। কারণ হচ্ছে অনেকেরই শোনা যাচ্ছে যে কারোর মামলা রয়েছে, ধর্ষণের মামলা রয়েছে, আমি নাম নিচ্ছি না কারণ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, সমাজ মাধ্যমে ছেয়ে গেছে হচ্ছে ওই যেসব মামলা হয়েছে, যে কারোর নামে যে বিবাহ করার নামে যে সহবাস, চিটিং এবং হচ্ছে রেপের কেসের মামলা, বলছে মামলা টামলা রয়েছে, তাদের বাঁচতে হবে। কেউ আবার নানান মণিমুক্ত ছড়িয়েছেন ক্ষমতায় থাকাকালীন, এইসব হয়েছে। তা এগুলো থেকে বাঁচার জন্য সবচেয়ে কমন প্ল্যাটফর্ম রাস্তা হচ্ছে, সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হচ্ছে এমএলএদের বলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আছি, সবকিছু করব, কিন্তু অভিষেক হচ্ছে চলবে না, অভিষেককে বাদ দিয়ে হচ্ছে সবকিছু করতে হবে। যে স্লোগানটা উঠেছিল যে অভিষেক হটাও তৃণমূল বাঁচাও, এই বিধায়কদের সেই মন্ত্রটা দেওয়া হয়েছিল যে অভিষেকের নেতৃত্বকে মানবো না, তাহলে আমরা ঠিক আছি, মমতার নেতৃত্বেই চলবে সবকিছু। তো অভিষেককে বাদ দিলে অনেকে রাজি হয়েছেন হয়তো, আবার অনেকে পুলিশি ঝামেলা আছে, পুলিশি ভয় আছে, কেস টেস আছে, কারো অন্য কিছু 1 নম্বরই 2 নম্বরই 3 নম্বরই কিছু থাকতে পারে, আমি জানি না, আছে। তো এইসব নিয়ে ভয়টাই ছিল, যাকে এগুলো যদি হলে হচ্ছে যদি এগুলো থেকে বাঁচা যায়। আমি ভিডিও করেছি যে আপাতত এইসব যারা বিদ্রোহ দেখিয়েছেন তাদের পুলিশ ইডি সিবিআই এর কোনো ভয় নেই, কারণ এখন আর কিছু হবে না। তো এইসব নিয়ে হয়েছে, কিন্তু তাতে কি আর বাঁচা যাবে? কারণ বৃহস্পতিবার দিন সকালবেলায় হচ্ছে এন্টালিতে সন্দীপন সাহা, মানে স্বর্ণকমল সাহা এবং তার ছেলে সন্দীপন সাহা বিধায়ক, যিনি এই যে পুরো যে অপারেশন অভিষেক বা যাই বলুন হচ্ছে, বা অপারেশন তৃণমূল, মানে অফিসিয়াল তৃণমূল থেকে বিদ্রোহী তৃণমূল তৈরি করার পেছনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সন্দীপন সাহা প্রধান পুরোহিত ছিলেন, তার বাড়িতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় লোকজন, বিজেপি কিছু সমর্থক, বিজেপির যিনি হেরেছেন সন্দীপন সাহার কাছে, সেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনিও গিয়েছিলেন। সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে তোলাবাজি, জোর করে লোকের ফ্ল্যাট দখল, এরকম নানান ধরনের অভিযোগ নিয়ে সেই বাড়িতে বিক্ষোভ হয়েছে। তো তারা তখন অবশ্য ছিলেন না। তো বিক্ষোভ টিক্ষোভ করে পাবলিক বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যতই হচ্ছে এইসব ওই বিদ্রোহী তৃণমূল করে পাল্টা দলটল তৈরি করে পাল্টা নিজেদের ভালো তৃণমূল বলার চেষ্টা করো না কেন, ছাড় কেউ পাবেন না। আরো যারা সইটই করেছেন অনেকেই ভয় পাচ্ছেন, অন্য দলীয় কর্মীদের ভয় পাচ্ছেন যে এবার এলাকায় ঢুকলে বা এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে, বা কমন পিপিল যাদেরকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে তৃণমূলের সিম্বলে জিতে এসছেন, তাদের কাছে কি জবাব দেবে, এবং তারা যদি এবার বিক্ষোভ টিক্ষোভ দেখায়, তারা যদি বয়কট করা শুরু করে, যদি পার্টি অফিসে ঢুকতে না দেয়, বাড়ির সামনে যদি বিক্ষোভ করে, এসব কিভাবে সামাল দেবেন? ভয় অনেক রকম আছে সবারই, করিডোরে ফেলেছেন। এখন হয়তো বুঝতে পারছেন, তাই হয়তো এই আমাদের মোশাররফ হোসেনের মতো বিধায়কদের কাছে ফোন যাচ্ছে যে, এবং শোনা যাচ্ছে কালীঘাটে অনেক কিছু ফোন টোন এসছে, আমি যাই না, শুনেছি এটা, যে যা হয়েছে, আমরা কিন্তু আবার দিদি আপনার নেতৃত্বেই দল করতে চাই। তো এসব আসছে, যাই না শেষ পর্যন্ত কোথায় গিয়ে এটা দাঁড়াবে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।